ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু নিয়ে পড়ব। আমরা এর আগে যে আমাদের টোটাল 4 প্রকারের টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, দেন আমরা মাসেল টিস্যু মানে পেশি টিস্যু, এরপরে হচ্ছে আমরা যে তরল কানেকটিভ টিস্যুর মাঝে যে যোজক টিস্যু, দেন স্কেলেটাল কানেকটিভ টিস্যু, তারপর কোমলাস্থি, বোন, ঠিক আছে, এগুলো পড়েছিলাম আর কি, তরল যোজক টিস্যু। তো এগুলো আমাদের গেল। আজকে আমাদের যে রেস্টিং টপিক এই টিস্যু সম্পর্কে, সেটা হচ্ছে নার্ভাস টিস্যু বা স্নায়ু টিস্যু, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তো স্নায়ু টিস্যু বা নার্ভাস টিস্যুটা দেখো, এখানে আমাদের দেহের বিশেষ সংবেদী কোষ বা নিউরন এবং বা স্নায়ুকোষগুলোকে একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। তো স্নায়ু টিস্যু মূলত কিসের সমন্বয়ে গঠিত? অসংখ্য নিউরন বা স্নায়ুকোষগুলোর সমন্বয়ে। তাহলে নার্ভাস টিস্যুর যে স্ট্রাকচার এবং ফাংশনাল ইউনিট, সেটা হচ্ছে কি মূলত নিউরন। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত এবং এর গঠন সম্পর্কে মূলত দশম অধ্যায়ে এটা আলোচনা করা হয়েছে। তারপর এই জায়গায় গঠনটা একটু দেখো। এই জায়গায় ভিতরে যেটা দেখতে হচ্ছে এটা হচ্ছে সেল বডি। এটা হচ্ছে মূলত আমাদের কোষ দেহ পুরোটা, এই পুরোটা হচ্ছে কোষ দেহ, এটা হচ্ছে নিউক্লিয়াস কোষ দেহের। দেন এই পুরোটা হচ্ছে সেল বডি। এই সেল বডি থেকে যেগুলো ক্ষুদ্র শাখা প্রশাখা বেরিয়েছে এগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। এগুলোকে কী বলা হচ্ছে? ডেনড্রাইট। একটাকে ডেনড্রাইট বলা হয়, সবগুলোকে মিলে একসাথে ডেনড্রন বলা হয়। এরপরে এই যে লম্বা একটা শাখা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে এক্সন। এটাকে বলা হচ্ছে এক্সন, লম্বা শাখাটাকে বলা হচ্ছে এক্সন। এবং এক্সন, এই যে সিট দেখতে পাচ্ছি এগুলো এগুলো হচ্ছে একটা পর্দা, এই পর্দাকে বলা হচ্ছে আমাদের মাইলিন সিথ। এই পর্যায়ে কী বলা হচ্ছে? মাইলিন সিথ। এটা মাইলিনেশন করা আছে। মাইলিন সিথের মাঝে মাঝে যে গ্যাপটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে র্যানবিয়ার পর্ব। মাইলিন সিথের মাঝে মাঝে যে গ্যাপ দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে র্যানবিয়ার পর্ব, ঠিক আছে। এরপরে এই অংশটা হচ্ছে একজন হিলক এবং এখানে যে আমাদের কিছু প্রান্ত দেখা যাচ্ছে একজনের, এগুলোকে বলা হচ্ছে একজন প্রান্ত, এন্ডিং নার্ভ অফ একজন। তো এটা আমাদের যে স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের মস্তিষ্কে বহন করে এবং মস্তিষ্কের বিশ্লেষণের সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে। একটা আদর্শ নিউরনের 3টা অংশ থাকে, আমরা জানি কোষদেহ, ডেনড্রাইট এবং এক্সন। তাহলে এখানে দেখলা যে এটা হচ্ছে আমাদের কোষদেহ থেকে ছোটো ছোটো শাখা ডেনড্রাইট এবং এখান থেকে বড় শাখা এক্সন, টোটাল 3টা। এরপরে নিউরন কোষ বহুভুজাকৃতির এবং নিউক্লিয়াস যুক্ত হয়। কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, রাইবোসোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি থাকে। এখানে যে আমরা কোষ দেহ দেখতে পাচ্ছি এখানের ভিতরে আমরা মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, গোলজি বডি ইত্যাদি সব থেকেই কিন্তু আমরা পাই। এরপরে তাছাড়াও তবে নিউরনে কিন্তু সাইটোপ্লাজমের সক্রিয় সেন্ট্রিউল থাকে না। বি কেয়ারফুল, এই জায়গায় কিন্তু আমরা সেন্ট্রিউল পাবো না। এই জায়গায় আমরা সেন্ট্রিউলটা পাবো না, মনে রাখবা। এই জায়গায় আমরা সেন্ট্রিউল পাবো না। এই জন্য আরেকটা কারণ আছে। সেন্ট্রিউল না থাকে কিন্তু নিউরনটা বিভাজিত হয় না। সেন্ট্রিউল না থাকে, বিভাজিত হয় না। আমরা জানি প্রাণীকোষের বিভাজনের জন্য সেন্ট্রিউল দরকার হয়, কারণ প্রো মেটাফেজ পর্যায়ে সেন্ট্রিউল থেকে স্টার রশ্মি তৈরি হয়, তাই না? প্রো মেটাফেজ পর্যায়ে সেন্ট্রিউল থেকে স্টার রশ্মি তৈরি হয়। সেন্ট্রিউল থেকে যখন স্টার রশ্মি তৈরি হবে না, নিউরন আলটিমেটলি বিভাজিত হবে না। নিউরন বিভাজিত না হওয়াটাই আমাদের জন্য বেটার। কারণ আমরা যে নতুন নতুন যে সিন্যাপস গঠিত হয়, আমরা আজকে কিছু পড়ালেখা করলাম, এগুলোর জন্য আমাদের কিছু সিন্যাপস তৈরি হইলো। তো তুমি আমাকে চিনো, তুমি তোমার মা বাবাকে চিনো, তুমি আশেপাশে অনেক কিছুই মনে রেখেছো, তোমার মেমোরি আছে। এর মানে তোমার যে নিউরন, তোমার যে সিন্যাপস, এগুলো বেশ শক্তিশালী হচ্ছে আস্তে আস্তে। তো এখন যদি এমন হয় যে তুমি আজকে যে সিনাপসটা গঠিত হলে এটা আগামীকাল নতুনভাবে আবার বিভাজিত হয়ে গেলো, আগেরটা আবার মানে ভ্যানিশ হয়ে গেল, তাহলে কিন্তু তুমি আজকে যা শিখেছো, আজকে যা চিনেছো, আজকে যা দেখেছো, সব কিন্তু আগামীকাল হইতে হইতে ভুলে যাবা। মানে প্রতিদিন মানুষ একটা জন্মের সময় একটা শিশু যেরকম থাকে, মানে সে কিছুই জানে না, কিছুই চেনে না কাউকে, কিছুই বলতে পারে না, শিখতে পারে না, তেমনই হয়ে যাবে। প্রত্যেক দিনে মানুষ নতুন নতুন করে জন্মানোর মতো অবস্থা সৃষ্টি হবে। আচ্ছা, সেন্ট্রিউল বিভাজিত হয় না। তাছাড়া কোষদেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলা হয়। তাহলে কোষদিকের চারদিকে যে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ, এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশের নাম হচ্ছে ডেনড্রন। হ্যাঁ, এটা কোষদেহ হলে কোষদেহ থেকে চারদিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ, এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে আমরা বলি ডেনড্রন। ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে বলি আমরা ডেনড্রন, বোঝা গেছে? আর বড় যে প্রলম্বিত অংশ এটাকে বলে এক্সন। তো ড্যান্ড্রন থেকে যে শাখা প্রশাখা বের হয় তাকে ডেনড্রাইট বলা হয়। ড্যান্ড্রন থেকে যে শাখা প্রশাখা বের হলো, এই যে ড্যান্ড্রন থেকে যে এটা হচ্ছে ড্যান্ড্রন, এই ড্যান্ড্রন থেকে যে শাখা প্রশাখা বের হলো, আবার এই ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলোকে বলা আছে ডেনড্রাইট। দেন সংখ্যা এক বা একাধিক হইতে পারে। নিউরনে কোষদেহ থেকে একটা লম্বা স্নায়ুতন্তু পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়, তাকে এক্সন বলা হয়। তাহলে একটা নিউরনের কোষদেহ থেকে একটা লম্বা স্নায়ুতন্তু পরবর্তী নিউরনের ডেনড্রাইট, মানে এই যে এই এক্সনটা পরবর্তী নিউরন একটা ডেনড্রাইটের সাথে যুক্ত হবে, পরবর্তী নিউরন একটা ডেনড্রাইটের সাথে যুক্ত হবে, আবার এই নিউরন এক্সনটা আবার পরবর্তী নিউরন একটা ডেনড্রাইটের সাথে মিলিত হবে। ঠিক আছে, একটা নিউরনের ডেনড্রাইট অপর একটা নিউরন এক্সন মিলিত আলটিমেটলি ফর্ম করে কি সিনাপস।
তো একটা নিউরনের একটা মাত্র এক্সন থাকে, যদিও আমাদের নিউরনের অনেকগুলো প্রকারভেদ আছে, মাল্টিপোলার, ইউনিপোলার, অ্যাপোলার, তারপর সিউডো ইউনিপোলার, এগুলোর উপর ডিপেন্ড করে একটা নিউরন একাধিক এক্সন একাধিক ডেন্ড্রাইট এভাবে থাকতে পারে। এরপরে দুটা নিউরনের প্রথমটার একটি এক্সন এবং পরেরটা একটা ডেন্ড্রাইট, তাহলে একটা নিউরনের এক্সনের সাথে অপর নিউরনের ডেন্ড্রাইটের যে সংযোগী স্থল এটাকে আমরা বলি কি সিনাপস। সিনাপসের মধ্য দিয়ে একটা নিউরন থেকে আমাদের উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয় এবং স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে সাড়া দেয়। উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ বা মেমোরাইজ করা সহ বিভিন্ন ধরনের অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করবেন, তাদের কাজে সমন্বয় সাধন করে। আচ্ছা, এগুলো পরে দেখবা। এরপর আসো অঙ্গ এবং তন্ত্র নিয়ে আমাদের কিছু কথাবার্তা বলা হয়েছে, যদি আমরা মেইন গুরুত্বপূর্ণ অংশটুকু অলরেডি পড়ে আসছি। হ্যাঁ, আমাদের এই অংশটা একটু এমসিকিউতে আসতে পারে বা অনেক সময় ইনভেরিয়েবলি সিকিউতে দেয়, বাট লেস ইম্পর্টেন্ট। আমরা কিন্তু মেইন গুরুত্বপূর্ণ অংশগুলো অলরেডি পড়ে এসেছি, তাই না? ওকে, তো অঙ্গ এবং তন্ত্র সম্পর্কে কী বলা হচ্ছে দেখো, এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদেহের অঙ্গ বিশেষকে অঙ্গ বলা হয়। তাহলে অঙ্গ একাধিক টিস্যু নিয়ে গঠিত হবে এবং একটা প্রাণীদেহের একই কাজ সম্পন্ন করবে, এবং কোনো অঙ্গ একই বা একাধিক ধরনের টিস্যু থাকে, সেই অঙ্গকে কোনো না কোনোভাবে কোনো না কোনো নির্দিষ্ট কাজ করতে পারে। এবং দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে মরফোলজি বা অঙ্গ সংস্থা বিজ্ঞান বলা হয়। এবং অবস্থানভেদে মানবদেহে দুই ধরনের অঙ্গ থাকে, চোখ, নাক, কান, হাত, পা, মাথা, এগুলো বাহ্যিক অঙ্গ। আবার বাহ্যিক অঙ্গ সংস্থান সম্বন্ধে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করে তাকে বহি অঙ্গ সংস্থা বা এক্সটার্নাল মরফোলজি বলা হয়। আর কিছু হচ্ছে ভিতরের অঙ্গ সংস্থা, লাইক পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্ন্যাশয়, প্লীহা, ফুসফুস, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয় ইত্যাদি। এবং এগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে অন্ত অঙ্গ সংস্থা বা ইন্টারনাল মরফোলজি বা অ্যানাটমি বলা হয়। ওকে, যেটা আমাদের এমবিবিএসের ফার্স্ট ফেজে পড়ানো হয় অ্যানাটমিটা। এরপর আসো পরিপাক, শ্বসন, রেচন, প্রজনন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজ করার জন্য প্রাণীদেহে কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয়, মানে অনেকগুলো অঙ্গ সমন্বয়ে একটা তন্ত্র গঠিত হয়। ঠিক আছে, মনে করো আমাদের পরিপাকের জন্য এই যে অগ্ন্যাশয় দরকার, প্লীহা দরকার, পাকস্থলী দরকার, ডিউডেনাম দরকার, ইলিয়াম দরকার, এই সবগুলো মিলে আমাদের পরিপাক তন্ত্র গঠিত হয়। ঠিক আছে, তো এভাবে আমরা এখন এক একটা পরিপাকতন্ত্র নিয়ে কিছু সংক্ষেপে কথাবার্তা পড়ব। পরিপাকতন্ত্রের মাঝে আমরা শুরুতে পড়ব ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে। এই তন্ত্র কী করে, আমরা যে খাদ্য খাই, খাদ্য গ্রহণ করি, এটা পরিপাক করবে, দেন এটা পরিপাক করে অ্যাবজর্পশন মানে শোষণ করবে। শোষণ করার পরে যে অপরিপাকৃত অংশ যেটা আমাদের জন্য দরকার না, এটাকে অপাচ্য খাদ্য অংশ নিষ্কাশন মাধ্যমে বাইরে মল হিসেবে বের করে দিবে। পরিপাকতন্ত্রের তাহলে দুটো অংশ পাবো আমরা, একটা হচ্ছে পুষ্টিকনালী বা ডাইজেস্টিভ ক্যানেল, একটা হচ্ছে পুষ্টিগ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তাহলে পরিপাকতন্ত্রের প্রধান দুটো অংশ, একটা হচ্ছে পুষ্টিকনালী বা ডাইজেস্টিভ ক্যানেল আমরা পাকস্থলী পাবো, আমাদের বাক্যাল ক্যাভিটি মুখগহ্বর থেকে শুরু হবে, মুখগহ্বর থেকে তোমার এই যে শ্বাস, এই যে অন্ননালী থেকে তারপর পাকস্থলী, তারপর হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইন, এরপর লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, লার্জ ইন্টেস্টাইন, সিকাম, কোলন, মলাশয়, আলটিমেটলি অ্যানাল ক্যানাল পর্যন্ত বিস্তৃত, তাই না? এরপরে পুষ্টিগ্রন্থি আমরা জানি আমাদের যে তোমার অগ্ন্যাশয় গ্রন্থি, তারপর লালা গ্রন্থি, তারপর যে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি, সবগুলো পুষ্টিগ্রন্থির আন্ডারে আছে। তো মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, রেকটাম, মলাশয়, পায়ুছিদ্র দিয়ে পুষ্টিনালী গঠিত। মানুষের লালা গ্রন্থি, যকৃৎ এবং অগ্ন্যাশয় মৌলিক পুষ্টিগ্রন্থি হিসেবে কাজ করে। তাহলে লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয় ইত্যাদি কিন্তু সবগুলো পুষ্টিগ্রন্থি। এইসব গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয়, যে হরমোন নিঃসৃত হয়, যে এনজাইম নিঃসৃত হয়, এগুলোর মাধ্যমে আলটিমেটলি আমাদের পরিপাকের কাজটা হয়ে থাকে। এবার শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। শ্বসনতন্ত্র মানে কি, আমাদের শ্বসনের সাথে যেটা, রেসপিরেশনের সাথে যেটা জড়িত। তাহলে শুরুতে হয়েছে আমাদের কী দিয়ে, নাসারন্ধ্র দিয়ে, মানে আমাদের যে নাসারন্ধ্র, তারপর হচ্ছে গলবিল, তারপর হচ্ছে ল্যারিংস, তারপর হচ্ছে ট্রাকিয়া, তারপর হচ্ছে ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিউল, অ্যালভিউলাই, একজোড়া ফুসফুস, এগুলো নিয়ে শ্বসনতন্ত্র গঠিত। এই তন্ত্র পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন আলটিমেটলি আমাদের দেহে সঞ্চিত খাদ্য জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে এবং এই শক্তি উৎপাদন দেহের আমাদের কাজে লাগে। তাহলে এই তন্ত্র থেকে আলটিমেটলি আমাদের অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করার মাধ্যমে অক্সিজেন ইউজ করে আমরা দেহে সঞ্চিত যে খাদ্য গ্লুকোজ, এই গ্লুকোজটা জারণ প্রক্রিয়ায় শক্তি বা এটিপি তৈরি করে, যে এটিপি ইউজ করে আলটিমেটলি আমরা দৈনন্দিন কাজে এটা আমরা ইউজ করি এবং কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি বের করে দিই এই তন্ত্রের মাধ্যমে।
এবার আসো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। স্নায়ুতন্ত্র তাহলে আমরা বাইরের এবং ভিতর উদ্দীপনা গ্রহণ করে সে অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে, এবং এই তন্ত্রের কাজ মস্তিষ্ক সুষমনাকাণ্ড কর্টিক স্নায়ু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। তাহলে নার্ভাস সিস্টেমে দুইটা অংশ আছে, আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা, পেরিফেরাল নার্ভাস সিস্টেম একটা। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আবার অনেকগুলো অংশ আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা অংশ হচ্ছে ব্রেইন, একটা হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে, একটা হচ্ছে ব্রেইন, একটা হচ্ছে স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে তোমার যে এটা হচ্ছে তোমার ক্র্যানিয়াল নার্ভ, দেন হচ্ছে পেরিফেরাল নার্ভ, পেরিফেরাল নার্ভ। ব্রেইনের আবার অনেকগুলো অংশ আছে, স্পাইনের আবার অনেকগুলো অংশ আছে, তাই না? সবগুলো মিলে আলটিমেটলি আমাদের এই যে স্নায়ুতন্ত্র গঠিত হয়। এইসব এই হচ্ছে আবার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আরেকটা। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু আলাদা একটা অংশ, অটোনমিক নার্ভাস সিস্টেম। এগুলা স্নায়ুতন্ত্র আরও একটা অংশ। স্নায়ুতন্ত্রের অংশ দেহের অনৈচ্ছিক পেশি কাজগুলো নিয়ন্ত্রণ করে। এরপর আসে রেচনতন্ত্র বা এক্সক্রিয়েটরি সিস্টেম। রেচনতন্ত্রের সাথে জড়িত কী কী আছে আমাদের? বিভিন্ন সারবিধীয় বিভাগ প্রক্রিয়ার ফলে দেহের উপজাত দ্রব্য হিসেবে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয়, এবং এই বর্জ্য পদার্থ দেহের জন্য ক্ষতিকর এবং দেহ থেকে নিষ্কাশনের প্রয়োজন হয়। আমরা জানি আমরা যা খাই সব তো দরকার হয় না, অনেকগুলা দেহ থেকে আমাদের নিষ্কাশনের দরকার হয়। এই যে নিষ্কাশনের জন্য যে প্রক্রিয়া, এটাকে বলি আমরা রেচন প্রক্রিয়া। যে তন্ত্রের মাধ্যমে রেচন প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাকে আমরা রেচনতন্ত্র বলি। যে তন্ত্রের মাধ্যমে টোটাল প্রসেসটা সম্পন্ন হবে, এক্সক্রিয়েটরি সিস্টেম, যে এক্সক্রিয়েটরি প্রসেস, এটাকে আমরা বলি এক্সক্রিয়েটরি সিস্টেম বা রেচনতন্ত্র। কী কী আছে এই তন্ত্রে? আমাদের একজোড়া বৃক্ষ মানে কিডনি, দেন একজোড়া ইউরেটর পাবো, একটি মূত্রতলি পাবো। দেখো মনে রাখবা, বৃক্ষ দুটা, ইউরেটরও দুটা, ইউরেটরও দুটা, বাট মূত্রতলি কিন্তু একটা, মূত্রনালীও একটা, ইউরেথ্রা কিন্তু একটা, ইউরেটর দুটা, ইউরেথ্রা কিন্তু একটা, মনে রাখবা। ইউরেথ্রা হচ্ছে মূত্রনালী, আর ইউরেটর হচ্ছে আমাদের বৃক্ষ থেকে যেটা প্যালভিসের ইয়েতে আসবে, মূত্রতলিতে আসবে ওটা। আর মূত্রনালী হচ্ছে যেটা আমাদের এক্সটার্নালি, যেটা আমাদের তোমার ইজাকুলেশনের সাথে জড়িত, এটাই হচ্ছে আমাদের মূত্রনালী বা ইউরেথ্রা। ওকে, আচ্ছা, তো এরপরে এটা হচ্ছে আমাদের রেচনতন্ত্র নিয়ে গঠিত এগুলা। হ্যাঁ, এখানে আমাদের দেখো পরিপাকতন্ত্রে কী কী দেখাচ্ছে। পরিপাকতন্ত্র আমাদের শুরু হয়েছে একদম মুখগহ্বর থেকে, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে খাদ্যনালী, বর্ণনালী, এখান থেকে যাচ্ছে আমাদের লিভার আছে, তারপর বৃহদন্ত, তারপর মলাশয়, তারপর পায়ু, অ্যানাল ক্যানাল, সবটুকু নিয়ে আমাদের আলটিমেটলি পরিপাকতন্ত্র গঠিত হয়, তাই না? এরপরে শ্বসনতন্ত্রে দেখো, শ্বসনতন্ত্রে আমাদের এই যে এখানে শ্বাসনালী, তারপর হচ্ছে শ্বাসনালী, তারপর হচ্ছে এখানে দুই ফুসফুস, তারপর এখানে আমাদের ডায়াফ্রাম সংকোচন প্রসারণের মাধ্যমে এখানে আমাদের ফুসফুসের সংকোচন প্রসারণ এগুলোর মাধ্যমে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা সম্পন্ন হয়। ওকে, তো এরপরে এখানে ত্বকতন্ত্র, স্মরণতন্ত্র, এগুলো নিয়ে রেচনতন্ত্রে দেখো কী কী আছে। রেচনতন্ত্রে আমাদের বৃক্ষ, একজোড়া বৃক্ষ, দেন একজোড়া দুটা ইউরেটর, দেন এখানে আমাদের মূত্রথলি, ঠিক আছে, মূত্রথলি, দেন এখানে হচ্ছে আমাদের মূত্রনালী, ঠিক আছে, ইউরেথ্রা। আর স্নায়ুতন্ত্র দেখো, এই জায়গায় আমাদের স্নায়ুতন্ত্র মস্তিষ্ক আছে, দেন মেরুরজ্জু আছে, বিভিন্ন স্নায়ু সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর আমরা একটু পরে যেটা পড়বো সেটা হচ্ছে অন্তঃকরা গ্রন্থিতন্ত্র। অন্তঃকরা গ্রন্থি দেখো আমাদের টোটাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড কী কী আছে। তাহলে দেহের তুমি বলবা আপার টু লোয়ার, আপ টু বটম, তোমার শরীরের উপর থেকে নিচ পর্যন্ত টোটাল কতগুলো অন্তঃকরা গ্রন্থি আছে তুমি দেখাও। আমি যদি বলি বলো তোমার শরীরে, তোমার দেহে, তোমার বডিতে, দেহের উপর থেকে বটম, আপ টু বটম পর্যন্ত তোমার কী কী অন্তঃকরা গ্রন্থি আছে নাম বলো। তাহলে দেখো, একেবারে শুরুতেই পাবা কি? পিটুইটারি গ্রন্থি। একেবারে শুরুতেই যদি আসলে সবগুলো বলা হয় না, এই জায়গায় আমাদের হাইপোথ্যালামাসও হবে। হাইপোথ্যালামাসের নাম তোমাদের বই যা আছে ওইগুলোই পড়ো, আমি এক্সট্রা আর বলতেছি না। তো এখানে শুরুতেই পাবা প্যারাথাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। এখানে কি পাবা? পিটুইটারি গ্রন্থি পাবা। উপরে মূলত হাইপোথ্যালামাস থাকবে, ঠিক আছে। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড পাবা, দেন পিটুইটারি গ্ল্যান্ডের নিচে পাবা থাইরয়েড গ্রন্থি, পিটুইটারির নিচে পাবা কি? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েডের নিচে পাবা প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইরয়েডের নিচে কি পাবা? প্যারাথাইরয়েড গ্রন্থি। এই জায়গায় এটা আমাদের হচ্ছে কিডনির উপরে যেটা পাবা সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি, কিডনির উপরে যেটা পাবা সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। এবং এখানে আমরা পাবো অগ্নাশয়। এখানে মূলত এটা হচ্ছে আমাদের তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ড, মানে এটা অন্তঃকরা গ্রন্থি না। হ্যাঁ, এটা হচ্ছে মূলত এটা মিশ্র গ্রন্থি, পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা যায় না, এটা মিশ্র গ্রন্থি, মিক্স গ্ল্যান্ড। এরপরে এখন তুমি যদি ছেলে হও তাহলে তুমি বলবা তোমার দেহে যে জনন গ্রন্থি আছে এটার নাম হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। তোমার দেহে যে জনন গ্রন্থি আছে এটার নাম হচ্ছে শুক্রাশয় টেস্টিস। তুমি যদি মহিলা হও তাহলে তোমার দেহে আছে ওভারি বা গর্ভাশয়। এগুলো হচ্ছে একদম মেলের ক্ষেত্রে তাহলে এটা এক্সেপশনাল যে শুধুমাত্র শুক্রাশয় বা টেস্টিস পাবা, আর একজন ফিমেলের ক্ষেত্রে তাহলে এটা হবে গর্ভাশয় বা উভারি। এখানে গর্ভাশয় বা উভারি থাকবে, বুঝে গেছে? এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন আমরা প্রেগনেন্সি অবস্থায় বা গর্ভবতী অবস্থায় আমাদের একটা টেম্পোরারি একটা অন্তঃকরা গ্রন্থি সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি প্লাসেন্টা বা অমরা, ঠিক আছে।
এগুলা হচ্ছে আমাদের অন্তঃকরা গ্রন্থি নিয়ে যে কথাবার্তাগুলো বলা আছে বইয়ে এগুলা। তাহলে জনন গ্রন্থি বা রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড সম্পর্কে কি কথাবার্তা আছে দেখো। জনন গ্রন্থি বা রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড প্রজাতির ধারাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য এই তন্ত্র নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে গ্যামেট বা শুক্রাণুডিম্বাণু ইত্যাদি তৈরি করে। তো এটি ভ্রূণ এবং শিশু ধারণের অঙ্গ নিয়ে গঠিত হয় এবং সাধারণত পরিণত বয়সে জননতন্ত্রের মাধ্যমে প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে। এভাবে প্রজননের মাধ্যমে প্রজাতির ধারা অব্যাহত থাকে এবং মানুষ একলিঙ্গ প্রাণী, ঠিক আছে। তো মানুষের দেহে পুরুষ প্রজননতন্ত্র, নারী দেহে স্ত্রী প্রজননতন্ত্র থাকে। বুঝলাই আমরা যে এখানে শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, এই শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে আলটিমেটলি ভ্রূণ, শিশু ধারক অঙ্গ, শিশু ধারক অঙ্গ কি অমরা বা প্লাসেন্টা এগুলো গঠিত হয়, আলটিমেটলি আমাদের রিপ্রোডাকশনটা হয়। ত্বকতন্ত্র বা ইন্টিগুমেন্টারি সিস্টেম। ত্বকতন্ত্র দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে তাকে আমরা ত্বক বা চামড়া বলি আর কি। হ্যাঁ, ত্বক বা চামড়া বলি। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত এই ত্বক দেহকে আচ্ছাদন করে এবং বাইরের আঘাত থেকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। এছাড়াও দেহের জলীয় অংশকে দেহের ভিতর অংশ থেকে রক্ষা করে। এটা হচ্ছে ত্বকতন্ত্র, খুব গুরুত্বপূর্ণ কিছুই নেই। এরপর আসে অন্তঃকরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। বললাম আমরা প্রাণী দেহে কতগুলো নালীহীন গ্রন্থি পাওয়া যায়। তাহলে নালীহীন কেন? এদের কোনো ডাক্ট নাই বা নালী নাই। তাহলে এরা কিসের মাধ্যমে সঞ্চালন হয়? রক্তের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে এরা সঞ্চালন হবে, তাই না? তো এইসব গ্রন্থি থেকে নিশ্চিত রসকে কী বলা হয়? হরমোন বলা হয়। আর এক্সোক্রাইন বা আমাদের বহিঃকরা গ্রন্থি থেকে নিশ্চিত রসকে কী বলা হয়? এনজাইম বলা হয়। পরিবহন করার জন্য এর কোনো নির্দিষ্ট নালী থাকে না, শুধু রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা হয়। যেমন পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড, অগমাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রানেলার গ্ল্যান্ড, ঠিক আছে। এগুলো অন্তঃকরা গ্রন্থির উদাহরণ। এই গেল আমাদের গ্রন্থি সম্পর্কে কথাবার্তা। এখানে তোমাদের ব্যবহারিকে মোস্ট প্রবাবলি মাইক্রোস্কোপ আঁকতে রাখতে বলে, এগুলো একটু দেখে দরকার নেই, মাইক্রোস্কোপে যতক্ষণ আঁকবে ততক্ষণ দেখলেই চলবে। কিছু নব টপ, কোর্স অ্যাডজাস্টমেন্ট নব, সাবজেক্ট ডায়াফ্রাম অ্যাডজাস্টার নব হচ্ছে এগুলো আর কি। হ্যাঁ, এইগুলো হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট নব। এই যে এটা হচ্ছে একটা নব, দেন এই বিপরীত পাশে একটা আছে, এইখানে একটা নব আছে, এইখানে একটা নব আছে, এখানে একটা নব আছে, এগুলো হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট নব। এটা হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে বডি, তারপর হচ্ছে আমাদের নোজ প্যাড। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্টিভ, এটা হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রামেল স্ক্রু, এটা হচ্ছে গ্লাস, দেন এইগুলো আর কি। এই আমাদের অধ্যায়টা মূলত এতটুকুই। আমরা মূলত সেল থেকে শুরু করেছিলাম। সেল থেকে শুরু করে আমাদের মাইক্রোস্কোপ পর্যন্ত, একদম গ্রন্থি পর্যন্ত টোটাল প্রসেস। তাহলে কোষ কাকে বলে, প্লাস্টিড কি, টিস্যু অঙ্গ, অন্তঃকরা গ্রন্থি, শক্তিগড়, মাইটোকন্ড্রিয়া, রক্তের কাজ ইত্যাদি আমরা সবই পড়লাম আসলে। তো শেষ হয়ে গেল অধ্যায়টা। এখন তোমাদের কাজ ভালোভাবে রিডিং পড়বা বইয়ের, দেন রিডিং পড়ে নিজের একটু সিকিগুলো সলভ করবা, বইয়ের এমসিকিউ সলভ করবা। কারণ আমি সিকি এমসিকিউ সলভ করাবো না, ওখানে আসলে সলভ করানোর মতো খুব একটা যে আমার কিছু আছে তা না, এগুলো তোমাদের সলভ করতে হবে আর কি, বুঝছো? তোমরা নিজেরা সলভ করবা, তাহলেই চলবে। এগুলা আমাকে পড়ানোর মতো ওখানে কিছুই নেই। ওকে।